শিল্প, সাহিত্য কাজ, রীতিনীতি, ঐতিহ্য, ভাষাগত অভিব্যক্তি ইত্যাদি এবং আরও অনেক কিছু আছে যার সাহায্যে উদ্ভাসিত। আর্টস অ্যান্ড কালচার, শিল্প এবং সংস্কৃতি। শিল্প ভারতীয় নাগরিককে একটি প্রাপ্য দেয় এবং শিল্পের কারণে ভারত সক্রিয়তা এবং ঐক্যবোধ বজায় রাখতে সক্ষম হয়েছে। শিল্প ও সংস্কৃতি ভারতের সংস্কৃতির প্রচারের মাধ্যমে এই পরিচয় স্বাতন্ত্র্যবোধ ধরে রাখা যায়। Why is important? ভারতীয় শিল্প ও সংস্কৃতি প্রচার শুধু জাতির জন্য গুরুত্বপূর্ণ নয়, ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। একটি ইতিবাচক সংস্কৃতির পরিচয় এবং আত্মসম্মান গড়ে তুলতে নিজেদের নিজস্ব সাংস্কৃতিক ইতিহাস, শিল্পকলা, ভাষা এবং ঐতিহ্য সম্পর্কে একটি শক্তিশালী অনুভূতি ও জ্ঞানের বিকাশ করা। শিশুদের মধ্যে যাতে আত্মসচেতন অভিব্যক্তি গড়ে ওঠে তার জন্য শিল্প সংস্কৃতি খুব দরকারি। পরিচয় শব্দ সেই সাথে অন্যান্য সাংস্কৃতিক এবং পরিচয় উপলব্ধি প্রদান করা। শিল্প ও সাংস্কৃতিক প্রচারের উদ্যোগ। স্থানীয় শিল্পী, লেখক, কারিগর এবং দক্ষ ব্যক্তিদের নিয়োগ। প্যারেন্টস কোর্স নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নমনীয়তা এবং এছাড়াও পাঠ্যক্রমে আদি ভাষা সহ ভারতীয় বিভিন্ন আদিবাসী যেসব ভাষাগুলি রয়েছে তার অন্তর্ভুক্তি করা। ভাষা ব্যক্তিগত সাংস্কৃতিক, শৈল্পিক এবং একাডেমিক পদ উন্নয়নের ক্ষেত্রেও ভাষা বিভিন্নভাবে সাহায্য করে। ভাষা অবশ্যই শিল্পী এবং সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সংস্কৃতিকে এভাবে আমাদের ভাষায় আবদ্ধ করা হয়। সাহিত্য, নাটক, সঙ্গীত ইত্যাদিকে ভাষা ছাড়া পুরোপুরি প্রশংসা করা যায় না। সাংস্কৃতিক সংরক্ষণ এবং প্রচার করার জন্য একজনকে অবশ্যই ভাষা সংরক্ষণ ও প্রচার করতে হয়। Cultural languages. দুর্ভাগ্যবশত ভারতীয় অনেক ভাষাই তাদের যথাযথ মনোযোগ এবং যত্ন পায়নি। তার ফলে ভারতে প্রায় বেশি 50 বছরের করে Thank you all for my listening. Good morning for respected teacher and everyone here. I am Anusha Barma and today my topic is curtailing dropout rates and ensuring universal access to education at all levels. অর্থাৎ স্কুল ছুটের পরিমাণ হ্রাস করা এবং সর্বস্তরের শিক্ষার বিস্তার করা।
থাকে ড্রপিং আউট, সেখানে আমরা দেখতে পারবো প্রথমত ফ্যামিলি প্রেশার, একাডেমিক প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার, স্কুল এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ ইস্যুস। মূলত এইসব কারণেই, মানে প্রধানত এইসব কারণেই, এছাড়া অন্যান্য অনেক কারণ থাকে যার কারণে শিক্ষার্থীরা স্কুল থেকে নিজেদের সরিয়ে নেয়, শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে নেয়। গ্রস এনরোলমেন্ট রেশিও বা ভর্তির অনুপাত থেকে আমরা বুঝতে পারি গ্রেড 6 to 8 এ আমরা দেখি যে 90.9% শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা গিয়ে দেখি 9 থেকে 10 এ সেটা গিয়ে দাঁড়াচ্ছে 79.3% এবং 11-12 সেটা একেবারেই কমে যাচ্ছে এবং প্রায় হাফ হয়ে যাচ্ছে 56.5%। 2017 থেকে 18 সাল নাগাদ 75 রাউন্ড হাউসহোল্ড সার্ভে করেছিলেন এনএসএসও। তার মাধ্যমে আমরা দেখতে পারি যে 6 থেকে 17 বছর বয়সী যেসব স্টুডেন্ট রয়েছে তাদের ড্রপ আউটের পরিমাণ হলো 3.22 করোড়। এই বিপুল পরিমাণ স্কুল ছুটিদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের মানে স্কুল ছুট প্রতিরোধ করার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য যে পদক্ষেপগুলি সেটা হলো, প্রথম যেটা, one of the primary goals of schooling system must be to ensure the children are enrolled in and are attending school। অর্থাৎ প্রাথমিক লক্ষ্য হবে শিক্ষার্থীদের স্কুলে নাম নথিভুক্ত করা এবং তারা যেন বিদ্যালয়ে প্রত্যেক দিন বা নিয়মিত অংশগ্রহণ করে সেদিকে নজর রাখা। পরবর্তীতে 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি there are two overall initiatives that will be undertaken to bring children who have dropouts back to school and prevent further children from dropping out। ড্রপআউট শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসা এবং ড্রপআউট রোধ করার জন্য সামগ্রিকভাবে দুটো উদ্যোগ নেওয়া হবে। সেই দুটো উদ্যোগের মধ্যে প্রথম যে উদ্যোগটি সেটা হলো সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা, অর্থাৎ কার্যকর ও পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা করা প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের জন্য। যেমন যেখানে বিদ্যালয় নেই সেখানে বিদ্যালয়ের ভালো উন্নত বিদ্যালয়ের ব্যবস্থা করা, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা করা, নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা এবং যেন ছাত্রাবাস থাকে, মূলত বালিকাদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা করা। দ্বিতীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা দেখি যে শিক্ষার্থীদের সতর্কতার সাথে এবং তাদের স্তরগুলি পর্যবেক্ষণ করে সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে তারা যেন বিদ্যালয়ের নাম নথিভুক্ত করে, তারা নিয়মিত উপস্থিত হয় এবং যারা অলরেডি ড্রপ আউট তারা যদি আবার যখন ফিরে আসবে ক্লাসে, তারা যদি পিছিয়ে পড়ে থাকে তাহলে তাদের সেই সমতায় নিয়ে আসা অন্যান্য স্টুডেন্টদের সাথে যেন কম্পিট করতে পারে, তারা যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এরপর দেখতে গেলে প্রথম এবং দ্বিতীয় যে মানে পরিকাঠামোর উন্নতিকরণ এবং তাদের বিদ্যালয়ের গুণমান বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের সাথে যুক্ত রাখার জন্য বিদ্যালয়ের মান উন্নত করতে হবে। 3 নম্বর পয়েন্টে আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা হলো আর্থসামাজিকভাবে যারা বঞ্চিত তাদের বিদ্যালয়ের অন্তর্ভুক্তির জন্য প্রথাগত এবং অপ্রথাগত 2 প্রকার শিক্ষারই ব্যবস্থা করতে হবে। ওপেন ইউনিভার্সিটির প্রচলন বাড়াতে হবে এবং তারা যেন ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে পারে সেই দিকে সচেতন করতে হবে, তার প্রচার বাড়াতে হবে। এবং 4 নম্বর 5 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হলো সংস্কৃতি, ভূগোল এবং জনসংখ্যার ভিত্তিতে স্থানীয় বিভিন্নতাকে উৎসাহিত করতে এবং শিক্ষার বিকল্প মডেলকে অনুমোদন দিতে
সরকারি বেসরকারি উভয় সংস্থার জন্য বিদ্যালয় নির্মাণ সম্পর্কিত নিয়মকে সরল করা। এবং 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বিদ্যালয়ের বাচ্চাদের উন্নয়নের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের এবং বিভিন্ন সম্প্রদায়কে স্বেচ্ছাসেবী রূপে উৎসাহিত করতে হবে যেন তারা বিদ্যালয়ের বাচ্চাদের একজন টিউটর বা শিক্ষকের শিক্ষাদানের ক্ষেত্রে পথপ্রদর্শন এবং পরামর্শ দান করতে পারে। গুড আফটারনুন অল। আমার নাম বনি সাহা। আমি আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় 6th সেমিস্টারের এডুকেশন ডিপার্টমেন্টের একজন ছাত্রী। আজকে আমার সেমিনারের টপিক হলো অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন এনশিওরিং ইকুইটেবল ইউজ অফ টেকনোলজি। প্রথমে আসি এনইপি 2020 নিয়ে। এনইপি 2020 হলো 21 শতকের প্রথম শিক্ষা পরিকল্পনা, যার লক্ষ্য ছিল আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সকল সমস্যাগুলি চলছে তা সমাধান করা। তবে আমাদের দেশের এখনো পর্যন্ত যে শিক্ষা কাঠামো ফলো করা হচ্ছিল তার মধ্যে সেটাকে নতুন করে পুনর্গঠিত করে এনইপি 2020। নেক্সট, অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইনশিওরিং ইকুইটেবল ইউজ অফ টেকনোলজি। প্যান্ডেমিক সিচুয়েশনের সময় আমরা দেখেছিলাম আমাদের গোটা দেশের শিক্ষা ব্যবস্থা অনলাইন এডুকেশনে শিফট হয়ে গেছিল। তার আগে আমাদের ধারণা ছিল না যে গোটা শিক্ষা ব্যবস্থাকে অনলাইন এডুকেশনে নিয়ে যাওয়া সম্ভব। তাই প্যান্ডেমিকের সময় আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। তারপর যখন এনইপি 2020 এলো তখন টেকনোলজির মধ্যে বেশ কিছু সমস্যা থাকা সত্ত্বেও টেকনোলজির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে কীভাবে চালনা করা হবে তার উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট, পাইলট স্টাডিজ ফর অনলাইন এডুকেশন, অর্থাৎ অনলাইন শিক্ষার জন্য পাইলট অধ্যয়ন। অনলাইন শিক্ষার প্রতি দিকটি কমিয়ে তাকে শিক্ষার সাথে একীকৃত করার জন্য লাভদায়ক দিকটির মূল্যায়ন করার জন্য এবং এর পাশাপাশি যন্ত্র বা উপকরণের প্রতি আসক্তি, ই কন্টেন্টের সবচেয়ে পছন্দসই বিন্যাস প্রভৃতির মতো অধ্যয়ন বিষয়ের ক্ষেত্রে পড়াশোনা করার জন্য বিভিন্ন বিষয়ে পাইলট অধ্যয়নকে পরিচালনার জন্য ইগনু, আইআইটি, এনআইটি প্রভৃতি এজেন্সিকে নির্ধারণ করা হয়। নেক্সট পয়েন্ট, অনলাইন টিচিং প্ল্যাটফর্ম অ্যান্ড টুল, অর্থাৎ অনলাইন শিক্ষণ মঞ্চ এবং সরঞ্জাম। শিক্ষার্থীদের অগ্রগতিকে পর্যবেক্ষণ করার জন্য সহজে ব্যবহারযোগ্য সমৃদ্ধ সহকারী সরঞ্জামের একটি সেট প্রদান করা হয়, যার জন্য স্বয়ং ও দীক্ষার মতো উপযুক্ত বিদ্যমানের ই লার্নিং প্ল্যাটফর্ম বিস্তার করা হয়েছিল। বর্তমানে অতিমারি এটা স্পষ্ট করে দিয়েছে যে অনলাইন ক্লাসের জন্য দুতরফা অডিও এবং দুতরফা ভিডিও ইন্টারফেসের মতো উপকরণগুলি বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সটে রয়েছে ভার্চুয়াল ল্যাবস। ভার্চুয়াল বানানোর জন্য দীক্ষা, স্বয়ং এবং স্বয়ংপ্রভার মতো বিদ্যমান ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে, যাতে ছাত্ররা গুণগত মানসম্পন্ন ব্যবহারিক ও প্রয়োগ আধারিত শিক্ষণ অভিজ্ঞতা প্রাপ্ত হয়ে ওঠে। তারপরে আছে অনলাইন অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্সামিনেশন, অনলাইন মূল্যায়ন ও পরীক্ষা। উপযুক্ত সংস্থা অর্থাৎ জাতীয় মূল্যায়ন কেন্দ্র, স্কুল বোর্ড, এনটিএ এবং অন্যান্য চিহ্নিত সংস্থা মূল্যায়নের রূপরেখাগুলি নির্ধারণ করবে এবং কার্যে পর্যবেসিত করবে। একবিংশ শতাব্দীর কুশলতার উপর লক্ষ্য রেখে শিক্ষাক্ষেত্রে টেকনোলজির প্রয়োগ করে মূল্যায়ন পদ্ধতির অধ্যয়ন করা হবে। তারপরে আছে ব্লেন্ডেড মডেলস অফ লার্নিং, অর্থাৎ শিক্ষণের মিশ্র মডেল। ডিজিটাল শিক্ষা এবং শিক্ষণকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রথাগত ব্যক্তিগতভাবে মুখোমুখি লেখার গুরুত্ব সম্পূর্ণরূপে স্বীকার করার জন্য শিক্ষণের মিশ্রিত কার্যকরী মডেল চিহ্নিত করা হয়েছিল। লাস্টে রয়েছে লেইং ডাউন স্ট্যান্ডার্ডস, মান নির্ণায়ক বা মান পূর্ণ করা। যেহেতু অনলাইন এবং ডিজিটাল শিক্ষাক্ষেত্রে গবেষণার উত্থান ঘটেছিল এনইটিএফ এবং পেডাগজি প্রভৃতির মাধ্যমে, তাই মানদণ্ড রাজ্য, স্কুল, বোর্ড, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ই লার্নিংয়ের নির্দেশক তৈরি করতে সহায়তা করবে। আমি চন্দ্রিমা সরকার, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের 6th সেমিস্টারের এডুকেশন বিভাগের ছাত্র। আজকের আমার টপিক হচ্ছে ইনস্টিটিউশনাল রিস্টোরিং কনস্টিটিউশন, মানে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং সমন্বয় সাধন।
2040 সালের মধ্যে সবগুলো বৃহৎ মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি কলেজ এবং ক্লাস্টারে রূপান্তরিত হতে হবে। Indian traditional to be living assistant universities like Takshashila, Nalanda, Vallabhi and Vikramshila. তক্ষশিলা, নালন্দা এবং বল্লভী এবং বাংলার বিক্রমশিলার মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো আগের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য এবং পুনরুজ্জীবিত করতে হবে। স্টেজ কুইজ। Mechanism for getting great autonomy to college to be placed. Higher education like links IMA HELS to support other institutions in their development. লক্ষ্য উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এই নীতির মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠানগুলির বৃহৎ এবং বহু বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলি কলেজ এবং HI ক্লাস্টার কলেজে পরিণত করে উচ্চ শিক্ষা খণ্ডিত হওয়াকে সম্পাদিত করা, যেখানে 3000-এর বেশি ছাত্রছাত্রী পঠন করার সুযোগ পাবে। উচ্চতর শিক্ষার দৃষ্টিভঙ্গির জন্য এক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয় কলেজ জুড়ে থাকবে। বিশ্ববিদ্যালয় বলতে এমন এক বহু বিষয়ক প্রতিষ্ঠান অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে জুড়ে থাকবে। বিশ্ববিদ্যালয় বলতে এমন বহু বিষয়ক প্রতিষ্ঠান যা উচ্চ স্তরে পঠন পাঠনের জন্য উৎকৃষ্ট মানের গবেষণা এবং সকলের অংশগ্রহণের পাশাপাশি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠ্যক্রম পরিচালনা করবে। ফাংশনস 2040 সালের মধ্যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বহু বিষয়ক প্রতিষ্ঠান হবে, যার প্রত্যেকটি লক্ষ্য হবে 3000-এর বেশি ছাত্র তার বেশি শিক্ষার্থী। 2040 সালের মধ্যে উচ্চস্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য নিজেদের বহু বিষয়ক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা। বৃহৎ অর্থে বিশ্ববিদ্যালয় হলো উচ্চস্তরীয় শিক্ষা এক বহু বিষয়ক প্রতিষ্ঠান, স্নাতকোত্তর মতো পঠন পাঠন পরিচালনা করা। থ্যাংক ইউ। আমি রিয়া সাহা, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের 6th সেমিস্টারের এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রী। আজকের সেমিনারে আমার টপিক হলো ইকুইটি অ্যান্ড ইনক্লুশন ইন হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষা ক্ষেত্রে সমতা এবং অন্তর্ভুক্তি। প্রথমেই আমরা জানবো ইকুইটি এবং ইনক্লুশনটা কি। শিক্ষাক্ষেত্রে ইকুইটি বলতে বোঝায় প্রতিটি শিক্ষার্থীকে পূর্ণ একাডেমিক এবং সামাজিক সম্ভাবনা সম্পন্ন অর্জনের জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সমান সুযোগ প্রদান করা। শিক্ষাক্ষেত্রে সমতা হলো পক্ষপাতিত্বের পরীক্ষা করা এবং উন্নতির জন্য কোনো কিছু অর্জনের ভাগ কমানো বা ব্যবধান কমাতে অন্তর্ভুক্তিমূলক একাডেমিক পরিবেশ তৈরি করা। এবং অন্তর্ভুক্তি বা ইনক্লুশন এমন একটি পরিবেশকে বোঝায় যেখানে প্রত্যেকের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় এবং তাদের পটভূমি বা পরিচয় নির্বিশেষে সমান সুযোগ দেওয়া হয়ে থাকে। উচ্চশিক্ষা ক্ষেত্রে সমতা এবং অন্তর্ভুক্তিতে কি কি প্রায়োরিটিস এবং গোলস রয়েছে সেগুলি হলো এডিপি 2020 এর অন্যতম প্রধান অগ্রাধিকার বা লক্ষ্য হলো সমাজের বঞ্চিত অংশের মানুষদের শিক্ষার সুযোগ প্রদান করা, যাতে শিক্ষা ব্যবস্থা নমনীয় হয় এবং শিক্ষার্থীদের চাহিদার প্রতি প্রতিক্রিয়া তা নিশ্চিত করতে হবে। আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া এবং বঞ্চিত গোষ্ঠীর মানুষদের ওপর দৃষ্টিপাত করতে হবে। শিক্ষার্থীদের চাহিদাগুলিকে চিহ্নিত করতে হবে, তাদের সহায়তা করতে হবে এবং তাদের অগ্রগতির ওপর দৃষ্টিপাত করতে হবে। সমতা এবং অন্তর্ভুক্তিতে একটি নীতি কাঠামো তৈরি করতে হবে এবং সেগুলি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানের অভাব, ভর্তি প্রক্রিয়া, অর্থনৈতিক অভাব,
ভাষাগত বাধা ইত্যাদি ক্ষেত্রগুলি মোকাবেলা করতে হবে। এই লক্ষ্যগুলি পূরণের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের সেগুলি হলো সামাজিক এবং অর্থনৈতিক প্রতিবন্ধী গোষ্ঠীর মানুষদের জন্য সরকারি তহবিলের ব্যবস্থা করতে হবে সর্বপ্রথম। দ্বিতীয়ত, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বাড়াতে হবে। স্থানীয় এবং ভারতীয় ভাষায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। ভর্তি প্রক্রিয়া এবং পাঠ্যক্রমকে আরো অন্তর্ভুক্ত করতে হবে। অ্যান্টি হ্যারাসমেন্ট নিয়মকে আরো কঠোরভাবে চালু করতে হবে। লিঙ্গ পরিচয় সংক্রান্ত বিষয়ে শিক্ষক, পরামর্শদাতা ও শিক্ষার্থীদের সংবেদনশীলতা নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ। Good afternoon, everyone. My name is Yashashita. So today my topic is teacher education. Teacher education মানে হলো শিক্ষক শিক্ষা। তো এডুকেশন বলতে আমরা কি বুঝি? শিক্ষা হলো পদ্ধতিগত নির্দেশনা গ্রহণ বা প্রদানের একটি প্রক্রিয়া যা বিশেষ করে স্কুল বা বিদ্যালয়ে দেওয়া হয়ে থাকে। Education is the process of learning or the acquisition of knowledge, skill, values, beliefs and habits. শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, বিশ্বাস এবং অভ্যাস শেখার বা অর্জনের প্রক্রিয়া। Meaning of teacher education. Teacher education as the program of education, research and training of persons to teach from primary to higher education level. শিক্ষার প্রাথমিক স্তর থেকে শিক্ষার জন্য ব্যক্তিদের যে শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের কর্মসূচি দেওয়া হয় এই শিক্ষক শিক্ষার মাধ্যমে। নেক্সট, নেচার অফ টিচার ফার্স্ট হচ্ছে এটি একটি ক্রমাগত প্রক্রিয়া। সেকেন্ড, এই প্রক্রিয়া বিস্তৃত এবং ব্যাপক। এটি সবসময় বিকশিত এবং গতিশীল একটি প্রক্রিয়া। Scope of teacher education. The scope of teacher education can be understood in the following ways. শিক্ষক শিক্ষার পরিধি আমরা যেসব উপায়ে জানতে পারি সেগুলি হলো it at different levels of education. শিক্ষক শিক্ষার বিভিন্ন স্তরের মাধ্যমে triangular basis of teacher education. শিক্ষক শিক্ষার ত্রিভুজাকার ভিত্তির মাধ্যমে aspects of teacher education. শিক্ষার বিভিন্ন দিকের মাধ্যমে। Early childhood care education and early childhood care and education মানে প্রারম্ভিক শিক্ষা এবং তার যত্ন। প্রথমে জানি এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এটি আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি নামে পরিচিত, যেটি আমাদের ভারতের শিক্ষানীতি যে শিক্ষাকে এমনভাবে গঠিত করতে হবে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে মানে পরিচালিত হতে পারে যা আমাদের বিভিন্ন দিকের যেমন কর্মদক্ষতা, যেমন হলো নলেজ, স্কিলস এবং সমস্ত দিকের বিকাশ ঘটিয়ে আমাদের শিক্ষাটাকে বিশ্বের দরবারে উন্মোচিত হতে পারে। স্কুল সেকশন আমাদের শিক্ষা প্রক্রিয়াটি কোথা থেকে শুরু হয়? স্কুল এডুকেশন বা শিক্ষা বা বিদ্যালয় শিক্ষা, তার একটা স্ট্রাকচার রয়েছে। আমাদের আগে যে এনইপি ছিল সেটি স্ট্রাকচার ছিল 10+2, সেটি এখন পুনর্গঠিত হয়ে 5+3+3+4 এ রূপান্তরিত হয়েছে 3 থেকে 18 বছর বয়সী বাচ্চাদের জন্য। প্রথমে রয়েছে 2 years plus 1 to 2, যেটির বয়স সীমা থাকবে হলো 6 থেকে 8 এবং 3 years মানে একদম যারা ছোট তাদের জন্য থাকবে অঙ্গনওয়াড়ি প্রি-স্কুল, যার বয়স সীমা থাকবে 3 থেকে 6 বছর পর্যন্ত। এই স্তরটাকে বলা হয় ফাউন্ডেশনাল স্তর, মানে যেখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে শুরু হবে। তারপরে পরবর্তী
যেই যার বয়সসীমা থাকবে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত, এবং উচ্চ স্তর থেকে সেটি হলো ক্লাস 9 টু 12, যেটিকে নাকি সেকেন্ডারি স্টেপ বলা হয়। The foundation of the learning for early childhood children. ফাউন্ডেশন মানে ভিত্তি হলো প্রারম্ভিক শিশু শিক্ষার ভিত্তি হলো 85% gradable with as the age of 6 years। আমরা প্রত্যেকেই জানি 6 বছর বয়স পর্যন্ত আমাদের 85% বিকাশ মস্তিষ্কের বিকাশ ঘটে থাকে, কিন্তু তার এনইপিতে তার ভূমিকা কি? এনইপিতে তার ভূমিকা হলো যে সেই শিশুটি যাতে যেমনভাবে তাকে শিক্ষা গ্রহণ করা মানে দান করা হবে, যার মধ্যে সমস্ত ধরনের বিকাশ হতে থাকে, শুধুমাত্র তার শিক্ষার দিকে বিকাশ করবে না, সার্বজনীন দিকের বিকাশ ঘটিয়ে থাকে এই এনইপির মাধ্যমে, যে ইসিসি রয়েছে মানে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের মাধ্যমে। এবং তার মাধ্যমে শিক্ষাকে এমনভাবে গ্রহণ করতে হবে যাতে বিশ্বের দরবারে আমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যেমন আমরা আগে বলছিলাম স্ট্রাকচার বেসড, আমাদের শিক্ষার জন্য একটা পূর্ণগঠিত পরিকাঠামো রয়েছে, তেমনি একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, মানে শিক্ষাদান পদ্ধতির একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, পাঠদানের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে এবং পাঠ্যক্রমের ফ্রেমওয়ার্ক রয়েছে। সেই ফ্রেমওয়ার্কটা কি কি কাজে আমাদের ব্যবহৃত হয়ে থাকে? সাব ফ্রেমওয়ার্ক ফর 0 to 3 ইয়ার্স, মানে দুটো ফ্রেমওয়ার্কের রূপরেখা রয়েছে, একটা কিনা 0 থেকে 3 বছর বয়সী শিক্ষার্থীর জন্য, পরবর্তী সাব ফ্রেমওয়ার্ক যেটি রয়েছে সেটি রয়েছে 3 থেকে 8 বছর। এই দুটি ফ্রেমওয়ার্কের রূপরেখা থেকে নির্দেশিত করে এই ইসিসি বা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। ইসিসি consists of disability multi-day-based activity-based and inquiry-based learning। ইসিসি যে সকল শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষা করে থাকে তা হলো মাল্টি-লেভেল মানে বহুগুণ সম্পূর্ণ, তারপর আরেকটা হলো প্লে-বেসড মানে খেলাভিত্তিক ভাবে, আরেকটা হলো অ্যাক্টিভিটি-বেসড মানে বিভিন্ন কর্মের মাধ্যমে, এবং ইনকোয়ারি-বেসড মানে অনুসন্ধান ভিত্তিক ভাবে শিক্ষাদান করে থাকে। তাদের মধ্যে যে স্কুলগুলো যে পড়বে তারা কি কি বিষয়গুলি সেখানে থাকবে? সেখানে নাম্বারস, বিভিন্ন ধরনের নাম্বারস থাকবে, ড্রয়িং, তার বিভিন্ন আঁকার প্রতি দক্ষতা বাড়বে, পেইন্টিং, বিভিন্ন রং করা, ভিজুয়াল আর্ট, তারা দৃশ্যমান কোনো আর্ট দেখতে পারবে, ক্রাফট, হাতে যেগুলো বানায় হাতের জিনিস, তো ড্রামা, বিভিন্ন ধরনের নাটক, ড্রামা, আউটডোর গেমস আমরা বাইরে দেখি বাচ্চাদের। প্রত্যেকটা স্কুলে থাকে একটা পার্কের মতো, যেখানে বাচ্চাদের খেলার জন্য মানে জায়গা থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন ড্রামা, তারপরে বিভিন্ন মিউজিক বা বিভিন্ন গান, আবৃত্তি, গ্রুপের চলাফেরার মাধ্যমে তারা কিন্তু এইসব অ্যাক্টিভিটির মাধ্যমে স্কুলগুলোতে কিন্তু শিক্ষাদান করা হয়। It also includes a focus of developing social capacities, sensitivity to behavior, ethics, teamwork, cooperation, etc. এর মাধ্যমে তাদের কি হচ্ছে? তাদের সামাজিক বৃদ্ধি ঘটছে, সামাজিক বিভিন্ন ধরনের কর্মদক্ষতা ঘটছে, তাদের মধ্যে সংবেদনশীলতা গড়ে উঠছে, গুড বিহেভিয়ার তাদের মধ্যে যেটা কিনা বলে সুঅভ্যাসগুলি, তারপরে বিভিন্ন ধরনের দলবদ্ধভাবে কাজ এবং কোঅপারেশন মানে একে অপরের সাথে সহযোগিতামূলক কর্মদক্ষতা গড়ে ওঠে এর মাধ্যমে। প্রি প্রাইমারি লেভেল স্কুল, আমরা যে প্রি স্কুল বলছি বা ইসিসি যেগুলো রয়েছে, যে তাদের জন্য কি ধরনের ইনস্টিটিউশন থাকবে, তাদের শিক্ষা গ্রহণ করবে, তার জন্য কি ধরনের ইনস্টিটিউশন বা হলো শিক্ষা প্রাতিষ্ঠানিক থাকবে, তার জন্য কি অঙ্গনারী, আমরা সবাই জানি অঙ্গনারী, তারপরে একটা হচ্ছে অঙ্গনারী কোলোকেটারি স্কুল মানে অঙ্গনারীর সাথে যে কোলোকেটারি প্রাইমারি স্কুল থাকে সেটি, আর প্রি প্রাইমারি স্কুল যেটি প্রি প্রাইমারি স্কুল, আর একটা হচ্ছে প্রি স্কুল। এই স্কুলগুলো যেমন রয়েছে সেই স্কুলগুলো যাতে সুদক্ষ টিচার বা শিক্ষক সহ বিভিন্ন খেলাভিত্তিক পরিকাঠামো থাকে, তারপর তাদের মধ্যে সেরকম মানে ভবন বা স্কুল নির্মিত থাকে, এইসব দিকগুলোর উপর কিন্তু ইসিসি বিভিন্ন দিকগুলোর উপরেই কিন্তু দিক নির্দেশিত করেছে বা এইসব দিকগুলোর উপর তারা একটা পদক্ষেপ নিয়েছে। এই অ্যাক্টিভিটিতে যেমন আছে, তারা এই প্রথমে অ্যাক্টিভিটিতে তারা বিভিন্ন ধরনের বইয়ে পড়াশোনা করছে, সেই ছবিগুলোর প্রতি তাদের বিষয় মানে অ্যাট্রাকশন বা আকর্ষিত হয়ে সেই ছবিগুলোকে তারা যেমনভাবে দেখছে, ছবি কিন্তু তাদের মধ্যে কি হচ্ছে না, ছবিগুলোর মাধ্যমে তারা যেই শিক্ষণীয় বিষয়টিকে খুব ভালোভাবে অর্জন করতে পারছে। পরের ছবিটাতে
Good afternoon everyone. I am Prerna Sutradhar, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় এডুকেশন ডিপার্টমেন্টে 6th সেমিস্টারের ছাত্রী। তো আজকের আমার বিষয় হচ্ছে কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন স্কুল অ্যাকর্ডিং টু এনইপি 2020। তো আজকে টোটাল আমি 60টা বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে restructuring school curriculum and pedagogy in a new structure that 5 plus 3 plus 3 plus 4. তো প্রথমেই আসছে ফান্ডামেন্টাল স্টেজ। তো কারিকুলামে নতুন পরিবর্তনে পাঠ্যক্রমকে 4টি ভাগে ভাগ করা আছে। প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল স্টেজ, এটিকে আবার 2টি ভাগে ভাগ করা আছে। ফার্স্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি। তো এখানে 3 থেকে 6 বছরের যারা বাচ্চারা আছে ওরা আসবে, যেই তাদের 6 বছর পূর্ণ হয়ে যাচ্ছে তখন তারা যাবে প্রি স্কুলে, অর্থাৎ 7 বছর বয়সে তারা প্রি স্কুলে যাবে। 7 থেকে 8 বছর বয়স অর্থাৎ ক্লাস 2, যখন তাদের ক্লাস 2 শেষ হয়ে যাবে তখন তারা যাবে হচ্ছে প্রিপারেটরি স্টেজ। সেখানে গ্রেড হচ্ছে ক্লাস 3 থেকে ক্লাস 5। যখন তাদের এই গ্রেডটা শেষ হয়ে যাবে ক্লাস 5, তখন তারা গিয়ে পৌঁছাবে মিডল স্টেজে, অর্থাৎ 11 থেকে 14 বছর বয়স, ক্লাস 6 থেকে ক্লাস 8। তারপরে ক্লাস 8 যখন তাদের হয়ে যাচ্ছে তখন তারা যাবে হচ্ছে সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ 14 থেকে 18 বছর বয়স, তখন তাদের ক্লাস হবে ক্লাস 9 থেকে ক্লাস 12। তো এই হচ্ছে আমাদের নতুন যে স্ট্রাকচার এসেছে কারিকুলামের, এই চারটে। তার নেক্সট আসছে হচ্ছে আমি পেডাগজিক্যাল স্ট্রাকচার। তো আমাদের শিক্ষানীতিতেও কিছু পরিবর্তন এসেছে, এখানে আমি 3 স্টেজের কথা উল্লেখ আছে। তো প্রথমেই আসছে হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এখানে বেসিক্যালি অ্যাক্টিভিটি বেস পড়াশোনা করানো হবে, যেমন প্লে, ডিসকভারি, অ্যাক্টিভিটি যেগুলো থাকে, যেগুলোতে তাদের ইন্টারেস্ট গ্রো হবে। কারণ তারপরে আসছে হচ্ছে আমরা মিডিল স্টেজে, এখানে আমরা ডিসকাসের মাধ্যমে তাদের পড়াশোনা করানো হবে। কোনো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়ের উপর লক্ষ্য করে তাদেরকে পড়াশোনা দেওয়া হবে, ডিসকাস করা হবে, যাতে তারা তাদের মধ্যে আলোচনা ক্ষমতা বৃদ্ধি করে, লার্নিং অ্যাবিলিটি বাড়ে। তারপর আসছে আমি হচ্ছে সেকেন্ডারি স্টেজ। এখানে বলা হয়েছে যে সেকেন্ডারি স্টেজ, এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তারা ভবিষ্যতে কি হতে চায় বা তাদের লক্ষ্যগুলি সম্পর্কে চিন্তাধারা করতে শিখবে। এখানে ওদের জীবনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করবে, ভবিষ্যতে কি হতে চায় সেটা নিয়ে আলোচনা করবে। জেন্ডার ওয়াইজ হবে না, যেগুলো এখানে শেখানো হবে এই স্টেজে। এরপরে আসছে আমি হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লার্নার্স। প্রথমেই হচ্ছে বলবো যে এখানে ক্যারেক্টার বিল্ডিংয়ের উপর নজর দেওয়ার কথা বলা হয়েছে। যে কি তারপরে হচ্ছে বলা হয়েছে যে হাউ টু লার্ন। তারপরে এখানে বলা হয়েছে রোড লার্নিং মানে মুখস্থবিদ্যার উপর আমরা জোর দেবো না, আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখবো। মুখস্থবিদ্যাটাকে একবারে সরিয়ে দিতে হবে। তারপরে আমি বলছি হচ্ছে reduce curriculum contents to enhance essential learning and critical thinking। তো আগেই আমি বলেছি, সেকেন্ডারি স্টেজে বলেছিলাম ক্রিটিক্যাল থিঙ্কিংকে বাড়াতে হবে। তো এখানে বলছি এমন কিছু কন্টেন্টের উপর লক্ষ্য রাখতে হবে যেগুলি তাদের চিন্তাধারা ক্ষমতাকে বাড়ায়। এমন কিছু সেশন রাখতে হবে যেখানে তাদের ফান হয়, তারা মজার মাধ্যমে শিখতে পারে, তারা যাতে কোনো রকম বোরিং ফিল না করে। তারপরে এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা শিখতে পারে, এগুলো লক্ষ্য রাখতে হবে। তারপর আমি আসছি আমার নেক্সট বিষয় এক্সপেরিমেন্টাল লার্নিং। তো এক্সপেরিমেন্টাল লার্নিং বলতে ছাত্ররা যারা নিজেদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা শিখবে, বিভিন্ন রকম
ক্লাসরুমের কথা ব্যবহার করা হবে। এখানে বিভিন্ন ধরনের টুল ব্যবহারের কথা বলা হয়েছে। টুল মানে ধরো চার্ট, গ্লোব, তারপর মডেল, এইসব বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে তারা শিখবে, এক্সপিরিয়েন্স করবে, তার থেকে তারা শিখবে। তারপর হচ্ছে power study through flexibility in course choice। এখানে বলা আছে students are increased flexibility and choice of subject of to study। এখানে তারা নিজেদের পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারবে, তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। শিক্ষকরা তাদের বিষয় সম্পর্কে জানতে বুঝতে হেল্প করবে, কিন্তু তারা কখনোই বিষয়টি চাপিয়ে দেবে না। এখানে পুরোপুরি তাদের উপর দায়িত্ব দেওয়া হবে যে কোন বিষয় তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। তারপরে মাল্টিল্যাঙ্গুয়েজিজম এন্ড পাওয়ার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হয়েছে ক্লাস 8 পর্যন্ত আমরা মাতৃভাষার মাধ্যমে শিখব। যেমন যার যেটা ল্যাঙ্গুয়েজ, বাংলা হতে পারে, হিন্দি, তারপরে যার যেটা মাদার টাং, সেটার উপরে আমরা ফোকাস করব। এখানে হাই কোয়ালিটি টেক্সটবুক দেওয়া হবে। টিচাররা এনকারেজ করবে যাতে তারা ল্যাঙ্গুয়েজ শেখে। মানে তারা যদি কখনো কোনো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে চায় তখন তাদের সেখানে হেল্প করা হবে। কিন্তু পড়ানোর সময় কখনোই এমন হবে না যে বিষয়টি ছাত্রদের কাছে বোরিং হয়ে যাচ্ছে বা তারা শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। শিক্ষকরা সেই বিষয়ে লক্ষ্য রেখে তাদেরকে শেখাবে যাতে তাদের আনন্দদায়ক একটা পরিবেশে তৈরি পায়। তারপরে আসছে কারিকুলাম, integration of essential subjects, skill and capacities। প্রথমে আছে student must have a large amount of flexibility in choosing their individual curricular subject, skill and capacities। তারা তাদের যে সকল বিষয়ের প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করছে সেগুলো নিয়ে আলোচনা করবে। যে ক্ষেত্রে যারা দক্ষ সেই বিষয় নিয়ে তারা শিখবে, তাদের উপর কিছুই চাপিয়ে দেওয়া হবে না। এখানে আরো বলা হয়েছে যে রূপ থেকে তারা আসছে সেটা যেন তারা সরে না যায়। তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে তাদের নজর দিতে হবে। তারপর হচ্ছে তাদের ক্যাপাসিটি তাদের দক্ষতার উপর শেখানো হবে। কখনোই যেন তারা কোনো কিছুর উপর চাপ অনুভব না করে, স্বাচ্ছন্দ্যর সাথে তারা শিখতে পারে। Good afternoon, everyone. I am Shreya Shah. Today I discuss with you National Education Policy 2020, reimagining of vocational education. Vocational education. What is vocational education? বৃত্তিমূলক শিক্ষা কি? বৃত্তিমূলক শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষার্থীদের হাতে কলমে কোনো কাজের মাধ্যমে একটি বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান দক্ষতা অর্জন করে থাকে। এবং এক কথায় আমরা বলতে পারি যে বৃত্তিমূলক শিক্ষা হলো যে শিক্ষার্থীদের কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের জন্য যে জ্ঞান দক্ষতা অর্জন করে তাই হলো বৃত্তিমূলক শিক্ষা। যেমন আইনবিদ্যা, তারপর হচ্ছে সাংবাদিকতা, তারপর বিভিন্ন সেবামূলক কাজ ইত্যাদি। আচ্ছা, রিইমাজিনিং টু ভোকেশনাল এডুকেশন, এই কথাটির মানে কি? রিইমাজিনিং মানে হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার পুনর্চিত্রকরণ, অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার যে চিত্র আছে সেটাকে পুরোপুরি পরিবর্তন করা। আর বৃত্তিমূলক ভোকেশনাল এডুকেশনের যে ভূমিকা ছিল, মূল যে বক্তব্য ছিল সেটা হলো বলা হয়েছিল যে জাতীয় শিক্ষানীতি 2020 সালে শিক্ষার যে
আছে একটি তাদের উচ্চাকাঙ্ক্ষিত লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে তারা যাতে তাদের ইচ্ছা মতো শিক্ষা গ্রহণ করতে পারে, এটাই করা হয়েছে। তারপর বলা হয়েছিল 2025 সালে মধ্যে সমস্ত শিক্ষার্থীকে সব স্কুলগুলি এবং উচ্চশিক্ষাতে প্রায় 50% শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষার সংস্পর্শে আনতে হবে। ইমপ্লিকেশন অর্থাৎ প্রস্তাবের দিকগুলি কি ছিল? প্রস্তাবের কি কি প্রস্তাব নিয়েছিল তারা যে প্রস্তাব নিয়েছিল তারা হচ্ছে একদম প্রাথমিক স্কুল থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থীরই একদম যে বৃত্তিমূলক শিক্ষা সহ যে একদম সামগ্রিক শিক্ষা যাতে তারা লাভ করতে পারে সেই শিক্ষা লাভের জন্য ও সকলের সমান সুযোগ এবং সামর্থ্যের জন্য একটা প্রস্তাবনা নেওয়া হয়। তারপর 2 নম্বর বলা হয়েছে তারা যাতে ক্লাস 6 থেকে এই বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ পায় সেদিকে লক্ষ্য করা হয়েছে। 3 নম্বর বলা হয়েছে প্রফেশনাল কোর্সগুলি অনলাইনে উপলব্ধ করা হবে, এটার একটি প্রস্তাবনা নেওয়া হয়। 4 নম্বর বলা হয়েছে বৃত্তিমূলক শিক্ষা মূল শিক্ষার সাথে যুক্ত করা হবে। 5 নম্বর বলা হয়েছিল যে কেরিয়ার পছন্দের জন্য তাদের নির্দেশনা দানের জন্য তাদের চাহিদা মতো তাদের ইচ্ছা মতো একটি পরীক্ষার ব্যবস্থা করা হবে। তারপর বলা হয়েছিল যে বৃত্তিমূলক শিক্ষায় প্রতিটি চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে, সেই চ্যালেঞ্জগুলি পরবর্তী করা হবে। 5 বলা হয়েছিল যে শিক্ষার সামাজিক অবস্থান শ্রেণীবিন্যাস করতে হবে। সামাজিক অবস্থান শ্রেণীবিন্যাস বলতে সমাজের মানুষের এই বৃত্তিমূলক শিক্ষার প্রতি তাদের কি তাদের দৃষ্টিভঙ্গি, তারপর তারা কি উপলব্ধি করে সেই সমস্ত দিকগুলি পরিবর্তনের জন্য সামনে কি নিয়ে আসবো? বিভিন্ন তথ্য প্রচার এছাড়াও বিভিন্ন শো ইত্যাদি মাধ্যমে প্রফেশনাল রেগুলেশনটাকে প্রচার করার ব্যবস্থা করা হয়। তারপর বলা হচ্ছে লোকবিদ্যাটাকে স্কুলে বলা হয়েছে যে লোকবিদ্যাকে সমস্ত স্কুলগুলিতে দেশীয় ও শিক্ষা ব্যবস্থার মধ্যে লোকবিদ্যাকে ব্যবহৃত হয় সেদিকে লক্ষ্য করা হয়েছে। 7 বলা হয়েছিল যে সমস্ত প্রফেশনাল বৃত্তিমূলক শিক্ষাকে অনলাইনের মাধ্যমে যাতে চালু করা হয় এবং উন্মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে যাতে প্রফেশনাল এডুকেশনকে গুরুত্ব পায় সেদিকে লক্ষ্য করা হবে। 4 নম্বর বলা হয়েছে প্রফেশনাল এডুকেশনের ওপর মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে। এবং কনক্লুশন সর্বোপরি আমরা উপসংহার হিসেবে বলতে পারি যে জাতীয় শিক্ষানীতি 2020 বৃত্তিমূলক শিক্ষা এবং শিক্ষকদের সক্ষমতাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল এবং শিক্ষার্থীরা যাতে তাদের সমস্ত কর্মসংস্থানের সুযোগ পায়, তারপর তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় আর হচ্ছে তারা যাতে বৃত্তিমূলক শিক্ষার প্রতি আরো চাহিদাটা আরো সৃষ্টি হয় তাদের প্রতি সেদিকে লক্ষ্য রেখেছে। Good afternoon everyone. I'm Srehana, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের 6th সেমিস্টারের ছাত্রী। আজকে আমার টপিক ন্যাশনাল এডুকেশন পলিসি 2022-23 নম্বর চ্যাপ্টার টেকনোলজি ইউজ অ্যান্ড ইন্টিগ্রেশন। যেমন টিচাররা স্মার্ট বোর্ড ইউজ করে, প্রজেক্টর ইউজ করে, আর টেকনোলজি ইন্টিগ্রেশন কম্বাইন টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড ইজ মোস্টলি ইউজড বাই স্টুডেন্ট। টেকনোলজি ইন্টিগ্রেশন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ইউজ করে, যেরকম আর একাডেমি, বাইজুস ইত্যাদি।
টেকনোলজি ইউজের ফলে টিচিং অনেক বেশি সহজ হয়ে ওঠে। ফোনটা সরা ফোন আসছে সেটা কি নাম্বার 2, ইনক্রিজ স্টুডেন্ট এনগেজমেন্ট। টেকনোলজি ইউজ করার ফলে স্টুডেন্টরা অনেক বেশি আগ্রহ পায়, তো তারা অনেক বেশি শিক্ষাক্ষেত্রের সাথে এনগেজ হয়ে পড়ে। নাম্বার 3, হেল্পস ইউ ট্র্যাক স্টুডেন্টস টিচার প্রোগ্রেস এক্সেট্রা। তো এটা শুধুমাত্র শিক্ষার্থীদের প্রোগ্রেসের ক্ষেত্রে সাহায্য করে না, এটা শিক্ষকেরও অগ্রগতিতে অনেক বেশি সাহায্য করে। ইউজ অফ টেকনোলজি। শিক্ষাক্ষেত্রে টেকনোলজির অনেক ব্যবহার রয়েছে, যেমন এডুকেশনাল প্ল্যানিং এর ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার ফলে অনেক বেশি উন্নত মানের শিক্ষা পরিকল্পনা গড়ে তোলা যায়। টিচিং লার্নিং অ্যাসেসমেন্ট। টেকনোলজি ব্যবহারের ফলে শিক্ষক এবং মূল্যায়ন প্রক্রিয়া অনেক বেশি উন্নত হয়েছে। অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে টেকনোলজি ব্যবহারের ফলে অনেক বেশি উন্নত এবং সহজ হয়ে গেছে ব্যবস্থাপনা। ভার্চুয়াল ল্যাবস ব্যবহারের ফলে সময় ও শ্রম অনেক বেশি সাশ্রয় করা সম্ভব, যেরকম দীক্ষা, সায়ন এরকম অনলাইন অ্যাপগুলোর মাধ্যমে যখন শিক্ষক এবং শিক্ষার্থী অনেক বেশি শ্রম সাশ্রয় হয়। The role of ADTF ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, এটি একটি অটোনমাস বডি। এনহ্যান্স লার্নিং, এর ফলে লার্নিং অনেক বেশি শেখার ক্ষেত্রে অনেক বেশি শিক্ষার্থী আগ্রহ পায় এবং তার শেখা অনেক বেশি সহজ হয়ে ওঠে। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন প্রক্রিয়া অনেক বেশি সহজ ও সরল হয়ে যায়। প্ল্যানিং, উন্নত মানের পরিকল্পনা ব্যবস্থা গড়ে ওঠে। এডুকেশনাল সফটওয়্যার, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই এই এডুকেশনাল সফটওয়্যার ব্যবহার করে, যেমন দীক্ষা, জয়। The NETF will have the following function. প্রযুক্তিবিদ্যার হস্তক্ষেপ কেন্দ্রগুলি রাজ্য সরকার সংস্থাগুলি স্বাধীন ও প্রমাণভিত্তিক পরামর্শ প্রদান করে। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে প্রতিষ্ঠানিক ক্ষমতা গড়ে তোলে। এই ডোমেনে কৌশলগত নীতি কার্যকারী রূপে পরিকল্পনা পায়। রিসার্চের ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড NRF স্তর বিশিষ্ট সিদ্ধান্ত নিতে পারে। কোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার এগিয়ে নিয়ে যাওয়াকে সাহায্য করে। অ্যাপ্লিকেশন ভিত্তিক গবেষণার বিকাশ এবং প্রয়োগের ক্ষেত্রে সাহায্য করে। AI বা অ্যাডভান্স ইন্টেলিজেন্স স্বাস্থ্য, কৃষি, জলবায়ু সংকটের মতন বিভিন্ন রকম সংকটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে আন্তর্জাতিক গবেষণার প্রচেষ্টাকে শুরু করা যায়। সবাইকে, আমি শ্রাবণী, আমি আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের 6th সেমের ছাত্রী। আমি আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো অ্যাডাল্ট এডুকেশন আর একটি হচ্ছিল লাইফ লং লার্নিং, অর্থাৎ একটি বয়স্ক শিক্ষা আর একটি হচ্ছিল জীবনব্যাপী শিক্ষা। ফার্স্টে ইন্ট্রোডাকশন। ফার্স্ট হচ্ছিল বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন, মানে হচ্ছিল বাধ্যতামূলক শিক্ষার সাধারণ বয়সের বাইরে ব্যক্তিদের জন্য তৈরি করা একটি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ বয়স্কদের জন্য সৃষ্টি। যারা পূর্বে শিক্ষার সুযোগ পাননি বা জীবনে অন্য কোনো কাজে অবস্থান করেছে, বয়স্ক শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হয়। আর অন্যদিকে রয়েছে লাইফ লং লার্নিং, অর্থাৎ জীবনব্যাপী শিক্ষণ। জীবনব্যাপী শিক্ষণ হলো জীবনের প্রতিটি মুহূর্তে শেখার পদ্ধতি এবং প্রক্রিয়া, যেখানে আমরা নতুন নতুন ধারণা বা দক্ষতা অর্জন করতে পারি। এটি একটি প্রয়োজনীয় ধারণা গড়ে তোলে যে শেখার কোনো বয়স হয় না, অর্থাৎ জীবনব্যাপী শিক্ষণ শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সকল জীবনের এবং পেশার দিকে প্রশাসন করা যেতে পারে। তারপরে আছে
ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডাল্ট এডুকেশন মানে বয়স্ক শিক্ষার বৈশিষ্ট্য। ফার্স্টে হচ্ছে হলো ভলেন্টারি পার্টিসিপেশন মানে স্বেচ্ছায় অংশগ্রহণ। এখানে কোনো বাধ্যবাধকতা না থাকায় শিক্ষার্থীরা অর্থাৎ যারা বয়স্করা নিজেদের স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারে। তারপর হচ্ছে হলো সেলফ ডাইরেক্টেড লার্নিং মানে স্বনির্দেশিত শিক্ষা, মানে এখানে ব্যক্তিরা নিজেরা স্বনির্ভর হয়ে শিক্ষা শিখতে পারে। তারপর হচ্ছে হলো ডাইভার্স স্টুডেন্ট পপুলেশন মানে বিভিন্ন শিক্ষার্থী জনসংখ্যা। এখানে শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষার্থীদের জ্ঞান এগুলো প্রাধান্য পায় না দেখে এখানে বিভিন্ন জন শিক্ষা গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে হলো ফ্লেক্সিবল ডেলিভারি মেথড মানে নমনীয় ডেলিভারি পদ্ধতি। এখানে শিক্ষা পদ্ধতিতে কোনো টাইমের কোনো সময়ের কোনো বাধ্যবাধকতা না থাকায় শিক্ষার্থীরা তাদের সময় মতো বা সুবিধা মতো শিক্ষা গ্রহণ করতে পারে। তারপর ক্যারেক্টারিস্টিক অফ লাইফ লং লার্নিং ফার্স্ট হচ্ছে হলো যেমন হচ্ছে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন। এটা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা একজনের জীবনব্যাপী জ্ঞান, দক্ষতা এবং দক্ষতার অর্জনের প্রক্রিয়ার সাথে জড়িত। তারপর হচ্ছে সেলফ ডাইরেক্টেড মানে স্বনির্দেশিত। এটা ব্যক্তিরা তাদের নিজস্ব বৃদ্ধি ও বিকাশ ও লক্ষ্য নির্ধারণের দায়িত্ব নিজেরাই নিয়ে থাকে। তারপর কোলাবোরেশন মানে সহযোগিতা। এটা হচ্ছে সহযোগিতার মাধ্যমে ব্যক্তিরা তাদের অনুভূতি জ্ঞান ভাগ করে নেয়। তারপর ডাইভার্স মানে বিভিন্নতা, সেটা হচ্ছে প্রধানত ক্লাসরুম, অনলাইন কোর্স, তারপর ওয়ার্কশপ এবং বিভিন্ন আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক সেটিংসের শিক্ষা গ্রহণ করা যেতে পারে। তারপর হচ্ছে প্রযুক্ত বা প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও দক্ষতা বিভিন্ন বাস্তব বিশ্বের সমস্যা সমাধানের কাজে লাগাতে পারে এবং তাদের ব্যক্তিগত পেশাগত জীবনকেও উন্নত করতে পারে। তারপর হচ্ছে হলো এইমস অফ অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং। তারপর ইম্পর্টেন্স অফ অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং, সেটা হচ্ছে হলো ফার্স্ট হলো ইম্পর্টেন্ট হচ্ছে হলো স্কিল ডেভেলপমেন্ট মানে ব্যক্তিগত বিকাশ। প্রাপ্তবয়স্করা শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষা ব্যক্তিদের ক্রমাগত তাদের জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি বিকাশ ঘটাতে সাহায্য করে। তারপর কেরিয়ার অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে হলো পেশাগত অগ্রগতি। বয়স্ক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষণ ব্যক্তিকে পেশাগত বৃদ্ধিতে সাহায্য করে। তারপর পার্সোনাল গ্রোথ, বয়স্ক শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষণ ব্যক্তির আত্মবিশ্বাস করতে ও ব্যক্তিকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করে। তারপর হচ্ছে হলো হেলথ অ্যান্ড ওয়েলবিং মানে হচ্ছে স্বাস্থ্য এবং সুস্থতা। বয়স্ক ও আজীবন শিক্ষণ মানে জীবনব্যাপী শিক্ষণ শিক্ষার্থীদের অর্থাৎ ব্যক্তিদের উন্নত মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ভূমিকা পালন করে। অ্যাডভান্টেজ অফ অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং, সেটা ফার্স্টে হচ্ছে হলো পার্সোনাল প্রসপেরিটি মানে হচ্ছে ব্যক্তিগত সমৃদ্ধি। এর মাধ্যমে বয়স্ক শিক্ষা এবং লাইফ লং লার্নিং মানে জীবনব্যাপী শিক্ষণের মাধ্যমে ব্যক্তির সামাজিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটে থাকে। তারপর হচ্ছে নমনীয়তা অর্থাৎ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি হচ্ছে হলো এই দুটি শিক্ষার ক্ষেত্রেই কোনো রকমের বাধ্যবাধকতা বা কোনো রকমের সময় হচ্ছে হলো ঠিক করা থাকে না বলে শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের সময় মতো শিক্ষা গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে অভিযোজন যোগ্যতা মানে অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে হলো বর্তমান সমাজে মানুষকে এই সমাজের সাথে মানিয়ে চলার জন্য এই দুটি শিক্ষার অত্যন্ত প্রয়োজন। তারপর হচ্ছে উন্নত স্বাস্থ্য মানে ইমপ্রুভ হেলথ। তো বয়স্ক শিক্ষা এবং লাইফ লং লার্নিং মানে জীবনব্যাপী শিক্ষণ ব্যক্তির স্বাস্থ্য উন্নত করতে, মানসিক স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। My classmates, dear juniors, my name is Sujata Mitra. I'm from 6th semester
Department of Education, here to present you a topic from NAP. But before I jump into my topic, I would like to talk about what NAP is. NAP is a framework or a set of guidelines that outline vision, goals, strategies for education in our country. Previously, the last NAP was introduced in 1986. It's been quite a while since then. NAP was revised in 2020, which I'm going to talk about, bringing some exciting changes to the educational landscape, such as early childhood care and education, which one of my fellow friends has already discussed about, inclusion, assessment, teachers' education, and so on. And today, under NAP 2020, my topic is professional education. Within NAP 2020, professional education takes the center stage. Professional education is a formal, specialized training for specific careers or professions, preparing us for a specific career or profession. As per the NAP 2020, the professional education should include three main points. The first is importance of public purpose, जिसे हम समझ सकते हैं कि जनता के उद्देश्यों की ज़रूरत को ध्यान रखना. Second है professionals should have a strong foundation in their specific field of study, and the third is developing practical skills. There are four main areas of professional education. The first is agriculture education, second legal education, healthcare education, and technical education. We're going to go through all this education one by one. First is agriculture education. I will ask all of you to shift your eyes to the right, to the pie. The 90% of area in the blue covers all the universities in our nation. The green area, which is of 9%, is the agricultural universities, and the yellow, 1%, is the enrollment in agriculture and allied sciences in higher education, which is actually less than 1%. Coming to the points, I would like to talk about how the NAP 2020 talks about the revival of agriculture education with the allied disciplines, improving capacity and quality of agriculture to increase the agricultural productivity, increasing the professions, increasing the preparation of professionals, developing professionals with a holistic understanding of local and traditional knowledge, and lastly, institutions offering agricultural education should directly benefit the local community. Next is the legal education. Legal education should be globally competitive, which means that it should meet the international standards. It should ensure wider access to timely delivery of justice. That is, lawyers should effectively serve the needs of community. Third, it must align with constitutional values of justice, economic and political aspects. That is, the student should learn how law interacts with the different areas. The legal education should also emphasize the importance of the principles in building a just society, which includes democracy, rule of law, and human rights. And lastly, the curricula of legal studies should reflect socio-cultural context and include the history of legal thinking, principles of justice, jurisprudence, and related content. For example, courses can explore how cultural norms and tradition impact the legal decision making. We move to the next, which is the healthcare education. Education structure and design should align with the role requirements and graduates. We can give you an example with that. If a role requires strong communication skill, the education program can include courses or workshops that focuses on effective communication with the patients. Next, regular assessments on well-defined parameters for primary care and secondary hospitals. Students would be evaluated periodically on specific skills and knowledge relevant for primary care. Allopathic medical education should have a basic understanding of Ayurveda, yoga, naturopathy, Unani, Siddha, homeopathy, and vice versa. Increased emphasis on preventive healthcare and community medicine.
It would actually focus on teaching students about preventive measures and community-based healthcare, for example, the vaccination programs. And lastly, integration and collaboration across different forms of healthcare education, which we have already discussed on the third point, such as Ayurveda, yoga, homeopathy, etc. And lastly, we move on to the last education, which is the technical education. Technical education, degree and diploma programs in engineering, technology management, architecture, town planning, pharmacy, hotel management, catering, etc. are critical for India's overall development. These fields of study play a very crucial role in progress and growth of our country. Next, there will be a greater demand for well-qualified manpower. As we all know, technologies can't be run without manpower. Thus, a well-qualified manpower is in need in every sector. Technical education will aim to be offered within multidisciplinary institutions and programs eroding the syllabus between technical education and other disciplines. It will be integrated with other fields of study. This point actually concludes to a very little meaning, small meaning. It will be integrated with other fields of study. India should prepare professionals in cutting-edge areas like artificial intelligence. That is, students should be trained in the latest and emerging fields that we rapidly growing. The 4 areas are basic foundation for our future generation. Thus, I would like to end it by these fields play a crucial role in society and offer diverse career opportunities. They contribute to the growth of development of various industries, ensuring a well-rounded workforce. Thank you. আমি সুপর্ণা দাস, আমি আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের 6th সেমিস্টার স্টুডেন্ট। তো আজকে আমি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমার বিষয় হল অপটিমাল লার্নিং এনভায়রনমেন্টস অ্যান্ড সাপোর্ট ফর স্টুডেন্টস, অর্থাৎ বিদ্যা শিক্ষার অনুকূল পরিবেশ এবং ছাত্রদের জন্য সহায়তা। কার্যকর শিক্ষা, তো প্রথমে কার্যকর শিক্ষা বলতে কি বোঝায় সেটাও আমরা জানি। তো কার্যকর শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যেখানে শিক্ষক একদিকে পাঠের উদ্দেশ্য শেখান এবং উপলব্ধি করেন এবং অন্যদিকে শিশুরা সৃজনশীলভাবে আনন্দের অনুভূতিতে শেখে। এখানে শিক্ষাদানের কাজ শিক্ষকের আগ্রহের উপর নির্ভর করে। তো এফেক্টিভ লার্নিং অর্থাৎ কার্যকর শিক্ষার প্রথমেই বলা হয়েছে যে উপযুক্ত পাঠ্যক্রম, আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি প্রভৃতি বিষয়ে ছাত্রদের পর্যাপ্ত পরিমাণে সহায়তা করা হবে। এবং সেকেন্ড হচ্ছে কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমকে কৌতূহলোদ্দীপক এবং প্রাসঙ্গিক হতে হবে। থার্ড হচ্ছে উচ্চ গুণমান সম্পন্ন শিক্ষাশাস্ত্র ছাত্রদের কাছে পাঠ্যক্রম সামগ্রিকভাবে বোঝানো জরুরি। এবং ফোর্থ হল মূল্যায়ন পদ্ধতিটা অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হবে। পরের স্লাইডে আছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, অর্থাৎ সৃজনশীলতা এবং উদ্ভাবন। যে সমস্ত ফার্স্টে বলা হয়েছে যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে পাঠ্যক্রম, শিক্ষাশাস্ত্র, মূল্যায়ন প্রভৃতি বিষয়ে নতুনত্ব আনার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে পাঠ্যক্রম এবং পেডাগজিকে নতুন রূপে রচনা করতে হবে। থার্ড হচ্ছে নতুনত্ব আনার জন্য যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ পছন্দভিত্তিক ক্রেডিট সিস্টেম আছে সেটাকে সংশোধন করতে হবে। ফোর্থ হলো এইচআই অর্থাৎ এইচআই অর্থাৎ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন এক ক্রেডিট প্রণালী নির্মাণ করবে এবং এখানে শিক্ষার লক্ষ্যের উপর মূল্যায়ন করা হবে। থার্ড হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা। এখানে ফার্স্টে বলা হয়েছে যে প্রত্যেক প্রতিষ্ঠান একাডেমিক পরিকল্পনাগুলিকে তার বৃহত্তর প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনায় একীভূত করবে। এবং সেকেন্ড হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে। এবং থার্ড বলা হয়েছে ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ সমস্ত এইচআই এর বিষয়ভিত্তিক ক্লাব এবং ছাত্রদের দ্বারা সংগঠিত ক্রিয়াকলাপগুলির জন্য অর্থায়নের ব্যবস্থা এবং সুযোগ করা হবে।
গ্লোবাল বিশ্বব্যাপী পরিস্থিতি। ভারতে ফার্স্টে বলা হয়েছে যে আমাদের ভারতে অনেক আন্তর্জাতিক অধ্যয়নরত অনেক ছাত্র আছে, তো তাদের সংখ্যা অনেক। তো ভারতের যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে অধ্যয়ন করতে ইচ্ছুক বা যারা গবেষণা করার জন্য ইচ্ছুক তাদেরকে ভারতের সেই সব ছাত্রদেরকে বিদেশিতা প্রদান করা হয়। সেকেন্ড হচ্ছে উচ্চমানের যেসব বিদেশি প্রতিষ্ঠান আছে তাদের সাথে গবেষণা সহজ করা হবে এবং ছাত্র বিনিময় সহজতর করা হবে। থার্ড হলো উচ্চ পারফরমেন্স। আমাদের দেশে ভারতে যেসব উচ্চ পারফরমেন্সের বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের সেই বিশ্ববিদ্যালয়গুলিকে অন্যান্য দেশে ক্যাম্পাস স্থাপন করার জন্য উৎসাহিত করা হবে। স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড পার্টিসিপেশন, অর্থাৎ ছাত্র কার্যকলাপ এবং অংশগ্রহণ। প্রথমে বলা হয়েছে যে উচ্চমানের শিক্ষণ শেখার জন্য ছাত্রদেরকে এক প্রাণবন্ত পরিবেশের দরকার, জীবন অপরিহার্য। সেকেন্ড হচ্ছে ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা অংশগ্রহণ করা, ইকো ক্লাব, অ্যাক্টিভিটি ক্লাব, আর্টস ক্লাব, সংস্কৃতি ইত্যাদিতে অংশগ্রহণের জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, অংশগ্রহণের জন্য তাদেরকে প্রচুর পরিমাণে সুযোগ দেওয়া হবে। থার্ড হচ্ছে স্ট্রেস এবং মানসিক সমস্যাকে সামলানোর জন্য এখানে কাউন্সিলিং সিস্টেম থাকবে। এখানে ফোর্থ হচ্ছে সমস্ত HEI অর্থাৎ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন তাদের প্রতিষ্ঠানের সকল ছাত্রদের জন্য মানসম্পন্ন চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে। ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক সুযোগ সুবিধা। গুড আফটারনুন সবাইকে। আমি দেবলীনা ঘোষ, 6th সেমিস্টার এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রী। আমার আজকের বিষয় হলো ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন লার্নিং ফর অল, অর্থাৎ পক্ষপাতিহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সকলের জন্য পড়াশোনা। ইন্ট্রোডাকশন। জাতীয় শিক্ষানীতি 2020 হলো 21 শতকের প্রথম শিক্ষানীতি এবং এর লক্ষ্য এই দেশের ক্রমবর্ধমান উন্নয়নমূলক প্রয়োজনীয়তাগুলিকে মোকাবিলা করা। এই নীতিটি ভারতের ঐতিহ্য এবং মূল্য ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে 21 শতকের শিক্ষার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলির সাথে একটি নতুন ব্যবস্থা তৈরি করার জন্য শিক্ষা কাঠামোর সমস্ত দিকগুলি সংশোধন এবং পুনর্বিন্যাস প্রস্তাব করে। এরপরে রয়েছে ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি আমাদের সমাজের একটি বিদ্যমান সিস্টেম। জাতীয় শিক্ষা নীতি মতে ভারতকে বৈশ্বিক জ্ঞানের সুপার পাওয়ার হিসাবে ইকুইটি এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করা। শিক্ষা ব্যবস্থার লক্ষ্য অবশ্যই ভারতের সমস্ত শিশুর উপকার করা উচিত, যাতে কোনো শিশু জন্মগত পরিস্থিতি বা পটভূমির কারণে শিক্ষার দক্ষতা ও সুযোগ না হারায়। এরপরে রয়েছে ইকুইটেবল ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। জাতীয় শিক্ষা নীতির লক্ষ্য হল ভারতীয় শিক্ষা নীতিকে মূলে থাকা একটি বিশ্বের সর্বোচ্চ